চরখানপুর আজিজুল ভাইয়ের বাসায়, যেটা বাংলাদেশের শেষ গ্রাম। অবস্থা তো এই যে চেহারাটা দেখেন, জাস্ট কি মায়াবী। যে এটা হচ্ছে কুলসুম, মানে সালাউদ্দিনের প্রিয় একবারে। সালাউদ্দিন ভাইয়ার একদম প্রিয়। কেমনে বসে খাচ্ছে? এইভাবেই খান নাকি? দেখি তো আমি একটু বসে এইভাবে বা একটা জামা কিনবা 1000 টাকা হবে না? আল্লাহ ইনশাআল্লাহ আমার বাড়িতে মাছ আল্লাহ খাওয়াই। নদীমাতৃক এই দেশটিতে কত সম্প্রদায়ের, কত ধর্মের, কত সংস্কৃতির মানুষের বসবাস। কেউ শহরে, কেউ পাহাড়ে, কেউ বা নদীর কিনারায় যুগের পর যুগ বসবাস করে আসছে, যাদের দৈনন্দিন চাহিদা, সংগ্রামী জীবন সম্পর্কে অনেকেরই অজানা, যাদের যুদ্ধটাই যেন প্রতিকূল পরিবেশের সাথে, নদী ভাঙনের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চরখানপুরের আজিজুল ভাইয়ের সংগ্রামী জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি বলছিলাম যে একটা ফ্যান কেনার টাকা দেবো 4500 টাকা। তো এই যে আমি হচ্ছে এই গ্রামে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য দিয়ে গেলাম। গুড মর্নিং গাইজ, এখন আমরা আছি রাজশাহী শহরে। এই শহর থেকেই আজকে যাব সেই চরখানপুর, মানে আজিজুল ভাইয়ের বাসায়। আর আমার সাথে আছে সাকিব ভাই। ভাই, আমাদের তো পদ্মা নদী পার হইতে হবে। হ্যাঁ, পদ্মা নদী পার হয়ে আমরা যাবো চরে। এবং এই ভিডিওতে সব কিছুই দেখাবো যে কিভাবে যাচ্ছি, এবং এই পদ্মা নদীর সীমান্তবর্তী জীবন, মানে ভারত এবং বাংলাদেশের একদম শেষ গ্রাম। এখন আমরা আসছি রাজশাহী মিষ্টির দোকানে। এই মিষ্টিগুলোই কিন্তু আমরা নিয়ে যাব আজিজুল ভাইয়ের জন্য। এটা আছে দুধিয়া সন্দেশ, এটা আছে বরফি সন্দেশ। আচ্ছা, ওইটা এখানে লাল এবং হলুদ অনেক রকমের মিষ্টি আছে। তো আসলে এটা হচ্ছে আমাদের ট্রেডিশন, কারোর বাসায় গেলে মিষ্টি নিয়ে যাওয়া বা ফল ফ্রুট। যেহেতু এখন অনেক সকাল, আমরা হচ্ছে দেখলাম যে মিষ্টির দোকান খোলা আছে। ওকে, এখান থেকে আমরা 2 কেজি মিষ্টি নিয়ে এরপরে রওনা হব। আমরা এখন রওনা হলাম সেই পদ্মা নদী। শুধু এই নদীটা পার হলে চরখানপুরই না, এরপরে কিন্তু ভারত। আপনারা যখন রাতে এই পদ্মার পারে আসবেন, তখন দেখবেন যে ভারতের সব লাইটগুলো জ্বলতেছে। তো আমরা এখন সেই গ্রামে যাচ্ছি, বাংলাদেশের একদম লাস্ট ভিলেজ চরখানপুর, সেই সাথে আমাদের প্রিয় আজিজুল ভাইয়ের বাসায়। চরখানপুরে যাওয়ার একমাত্র বাহন হলো ডিঙ্গি নৌকা। বিভাগীয় শহর রাজশাহী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। তবে তাদের জীবনযাপন একদমই ভিন্ন। মূলত ভারত থেকে আসা পদ্মা নদী চরখানপুরকে বিচ্ছিন্ন করেছে শহর থেকে। এ অঞ্চলের নারী পুরুষ, ছোট ছোট শিশুরা নৌকা করেই পারাপার হয়। এমনকি স্কুল, কলেজ, হসপিটালের জন্য নদী পার হয়ে আসতে হয় রাজশাহী শহরে। তাই আমাদেরকেও পদ্মা নদী পার হয়ে যেতে হবে চরখানপুরে। যাওয়ার পথে প্রতিটি ধাপে ধাপে মনে পড়ছিল আমাদের সবার প্রিয় সালাউদ্দিন সুমন ভাইয়ের কথা। তার তৈরি করা ভিডিওর মাধ্যমেই আজকের চরখানপুরের পরিচিত বিশ্বজুড়ে। যাই হোক, রাজশাহীর টিবাদ থেকে নৌকা ভাড়া জনপ্রতি 50 টাকা করে। নদী পার হতে সময় লাগে 20 মিনিটের মতো। পদ্মার পাড়ে থেকে এরকম বাইক নিয়ে এখন আজিজুল ভাইয়ের বাসায় যাচ্ছি। এই যে এটাই হচ্ছে সেই চর ভাই। এটা কিন্তু অনেক রিস্কি। এরা বালির ভিতরে এরকম বাইক চালায়, কি কন্ট্রোল একবার ভাবেন। তবে এখানকার সবাই আজিজুল ভাইকে চেনে, এবং আমরা যখনই আসছি বলতেছে তোমরা আজিজুল ভাইয়ের বাসায় যাবা। মানে এতটাই জনপ্রিয় তিনি। এটা কেমনে এই বালির ভিতরে কি কন্ট্রোল বুঝেন? আমার নাম শাকিল। কত বছর ধরে চালাও বলো? 3 বছর ধরে চালাই গাড়ি। মানুষ এইভাবেই তোমাদের জীবন? হ্যাঁ, এইভাবেই আমার জীবন তখন কাটে। মানুষজন সমাধান করে বহা যাওয়া করি। পড়াশোনা 5 পর্যন্ত করেছি। আচ্ছা, এইসব এই কাজ লিছি বাইছে। এইটাই আমার কিভাবে এইটাতেই যায়, বা ট্রাক্টর আছে, টলি। হ্যাঁ, ট্রাক্টরে যাওয়া আসা হয়। ভালো লাগছে যে আমাদের এই বৈচিত্র্যময় বাংলাদেশে কত শত গ্রাম আছে। পদ্মা নদী পার হয়ে বাইক নিয়ে রওনা হলাম চরখানপুরের উদ্দেশ্যে, কারণ সেখানেই বসবাস করে আজিজুল ভাই। বাইকে জনপ্রতি ভাড়া 100 টাকা করে। গ্রামের মানুষেরা এভাবেই যাতায়াত করে, কেউ সাইকেলে, কেউ বা বাইকে। এখানকার বাইকের ড্রাইভারগুলো অনেক এক্সপার্ট। তারা কাদা বালুর মধ্যে দক্ষতার সাথে বাইক চালাতে পারে। কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থা দেখে আমি অবাক হই, কত সংগ্রাম করে এই অঞ্চলের মানুষেরা। তবে যতদূর চোখ যায় শুধু সবুজ ঘাসের সমারোহ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
চড়েই প্রতিদিন চড়ে বেড়ায় হাজার হাজার গরু ও মহিষের পাল। ঝড় বৃষ্টি রোদের মধ্যেও থেমে নেই এখানকার জীবন। হাতে লম্বা লাঠি নিয়ে রাখালেরা ছুটে চলেছেন গরু মহিষের পিছনে। কখনো বাঁশির সুর, কখনো বা তাদের ডাক, সব মিলিয়ে মনে হচ্ছিল 90 দশকের বাংলাদেশ। এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা এই চরের সাথেই জড়িয়ে আছে। কৃষিকাজের পাশাপাশি গরু ও মহিষ পালনই তাদের আয়ের একমাত্র উৎস। বছরের পর বছর ধরে এই চর ভূমির উর্বর ঘাসে বেড়ে ওঠে অসংখ্য গবাদি পশু, যা শুধু একটা পরিবার নয়, পুরো এলাকার অর্থনীতিতে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আজকে যাচ্ছি সেই চরখানপুর আজিজুল ভাইয়ের বাসায়, যেটা বাংলাদেশের শেষ গ্রাম। এবং জাস্ট দেখেন যে এই মানুষের যাতায়াত ব্যবস্থা, যে এরকম বড় ট্র্যাক্টরে কিন্তু তারা কাঠ বাঁশ এইগুলো নিয়ে চড়ে যাচ্ছে। মামার বয়স কত? ও 17 বছর বয়সে এত পরিশ্রম করে। এই চরের মানুষ এতটাই সংগ্রাম করে ভাই, একবার ভাবেন। এখান থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। যারা বেকার বসে আছেন, কিছু একটা করেন। তোমার নাম কি? হ্যান্ডশেক করো। আমিন, বাহ, অনেক সুন্দর নাম। বলো টাটা। ও দেখেন এই বয়সে কত স্ট্রাগল করতেছে। মানে চরের জীবন ভাই যে কত কঠিন, একদম বাস্তব। আপনাকে ছোট থেকেই সংগ্রাম করে বেড়ে ওঠা, সংগ্রাম করে টিকে থাকা, এবং যেখানে সব রকমের সুবিধাও নাই, তারপরে এই মানুষগুলো অনেক পরিশ্রমী। কেউ ট্র্যাক্টর চালায়, কেউ নৌকা চালায়, কেউ মাঠে গরু চড়াচ্ছে, কেউ বা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেছে। এটাই চরের জীবন। বাহ, কত গরু! দেখেন এই পাশে গরু মহিষ চড়তেছে। এই অঞ্চলে সবার গরু আছে। বাহ, চুরি টুরি তো হয় না। এই পাশে হচ্ছে আমিন বসে, ও চরেই বড় হচ্ছে, এবং কালকে থেকে নাকি ও এই ট্র্যাক্টরেই বিভিন্ন জায়গায় ওর বাবার সাথে কাজকর্মে যাচ্ছে। বাহ, কি সুন্দর করে বসে আছে, একবার দেখেন। আর এখানে হচ্ছে স্টিয়ারিং, এটা দিয়েই কিন্তু ওরা চালায় গাড়িটা। হাই, ও কিন্তু আমাকে দেখতেছে, কারণ আমি অপরিচিত একটা মানুষ। আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে এই চরে এসে 1 মাস 2 মাস থাকি, ওদের সাথে একটু মিশি, ওদের সাথে একটু গরু মাছ ধরি বা গরু চড়াই, এরকম একটা ব্যাপার। সব লাইফই আসলে ফিল নিতে হবে। আমাদের আগে যারা কবি ছিল বাংলাদেশে, দেখবেন যে ওরা ঠিক এইভাবেই বিভিন্ন গ্রামে গ্রামে যে স্টে করতো, এবং ওই গ্রামের প্রকৃতি, ওই গ্রামের মানুষকে দেখে তারা কবিতা সাহিত্য লিখতো। একটা বিষয় দেখেন, এই চরে কিন্তু ধানও হয়। পুরো চরটাই গরু মহিষ চরে। আর এখানে কিন্তু ধান লাগানোর জন্য তারা সেচের ব্যবস্থা করছিল। পুরো মাঠ ধান হয়। তো এইটাই এখানে। আচ্ছা, এটা হচ্ছে ধানের যে ঘর, মানে এখানে ধানগুলো মারাই করছে। হয়তো আর 1 মাস আগে আসলে আমরা ধানও দেখতে পাইতাম। আর এই পাশে আরো একটা খাল আছে না, সামনে হচ্ছে আরো একটা খাল আছে। মানে পদ্মা নদীর পরে চর, বালির চর, এরপরে আরো একটা চর, তারপরে হচ্ছে আপনার আরো একটা খাল। যেরকম গাড়ি দেই ভাই, এক পাশে সাঁকো আছে মানুষজনের যাওয়ার জন্য। ভাইরে ভাই, জাস্ট দেখেন যে ও কিন্তু পানিতে নামাই দিছে। আর এই পাশে সাঁকো, আর এখানে হচ্ছে হাঁস আছে। সেই জীবন ভাই, সেই পানি দেখেন, চাকাগুলো সব ডুবে গেছে। ভাইরে ভাই, আমরা কিন্তু খালটা পার হয়ে গেলাম। ওকে, আল্লাহ হাফেজ। এখানে নেমে পড়বো। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ। এখানে নেমে পড়বো। তো এখানকার মানুষ ভাই অনেক আন্তরিক, অনেক। ওকে, টাটা। এই যে দেখেন, ওরা কিন্তু চলে গেল এখন। ঠিক এই দিক দিয়ে। এটা হচ্ছে মানুষের
যাওয়া আসার জন্য বাইক মানুষ এই চরের ওরা ঠিক এই সাঁকু দিয়েই কিন্তু পার হয়। আমরা আসলাম ওই পাশ দিয়ে গাড়ির যে রাস্তাটা। একবার দেখেন যে এই গ্রামের মানুষের কত সুন্দর জীবন, ঘুম থেকে উঠে এরকম নদী সাঁকু, কত সুন্দর একটা পরিবেশ যেখানে হইচই নেই, নয়েজ নাই, মানে একটা পিসফুল জায়গা ভাই। ঠিক খাল পার হওয়ার পরে এইরকম চরটা খুবই উঁচা যে পানিতে ডুবে যাবে বা বন্যা হইলে এরকম, ওইরকম কিন্তু না, কারণ এত উপরে তাদের বাড়ি ঘরগুলো। হ্যাঁ, এখান থেকেই কিন্তু বাড়ি শুরু, আর এই পুরো পাশটাই হচ্ছে দেখেন চর। তো প্রথম বাড়ি হচ্ছে এটা, আর প্রতিটা বাড়িতে এরকম গরু মহিষ এগুলো পালন করা হয়। ভাই এই যে অবশেষে আমরা চরখানপুরে সেই আজিজুল ভাইয়ের বাসা, জাস্ট দেখেন যে কি সুন্দর বাড়ি, আর এইটাই যে আজিজুল ভাই দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো এই যে চেহারাটা দেখেন জাস্ট কি মায়াবী ভাই। আমরা কত ব্লগে দেখছি, সালাউদ্দিন সুমন ভাইয়া, তারপরে এনায়েত মুন্সি ভাইয়াও আসছিল, তো সবাই তো প্রিয় না? সব ভালো হ্যাঁ, সব। যাক, উনি কত সিম্পল আসলে ভিডিওতে দেখি, তো এখন মনে হচ্ছে যে কত সুখী একটা মানুষ। এই ছোট্ট এটাই বাসা, এইটাই বাসা, এখানে থাকা হয় না? এখানেই তো। আর এই গরু গরু আমার একটাই গরু, আমার বেশি পুষতে পারিনি তো, ছেলে পিলে ধরেন বেটা ছেলে পিলে না থাকলে এই গরু পোষা যায় না। আচ্ছা, একা এই পরিশ্রম করেন সব? একলাই পরিশ্রম করি। তাহলে আপনার কয়টা বাচ্চা মেয়ে? আমার 6টা ছেলে, মানে ছেলে মেয়েদের 6টা। 6টা? 4টের বিয়ে দিয়ে দিয়েছে, 2টা আছে। বাহ, সব নিজের পরিশ্রমেই। হ্যাঁ। একবার ভাবেন যে এই চরের মানুষের জীবন শুধু না, তাদের যে সংগ্রাম, এই জিনিসটা একবার দেখেন যে এই চরেই বড় হয়, এই চরেই তাদের শেষ জীবন পার করে, কিন্তু এখানে যে কর্মসংস্থান ওইরকম কিন্তু কর্মসংস্থান নাই। গরু বা কৃষি হালকা পাতলা, পাট হয়, ধান হয়, এগুলোর মাধ্যমেই তারা তাদের সন্তানকে বিয়ে দিছে, মানুষ করছে। তো যাক, আমরা হচ্ছে এখন বসবো, আজিজুল ভাইয়ের অনেক অজানা কথা জানাবো, সেই সাথে এই গ্রামটা দেখাবো। হচ্ছে কুলসুম, মানে আমার, হ্যাঁ ভালো আছো তুমি? তোমার পুরো নাম কি? কুলসুম আক্তার? বাহ, ও কিন্তু এই সরি বড় হচ্ছে, কত পরিশ্রম করে। মানে সালাউদ্দিনের প্রিয় একবারে। সালাউদ্দিন ভাইয়ার একদম প্রিয়, ওকে কত দেখছি ভিডিওতে। বাহ, এখন কোন ক্লাসে পড়াশোনা করায়? 5-এ? বাহ, আরো বড় হও, দোয়া করি, আরো পড়াশোনা করো। এটা কে? কি কিউট, কি নাম তোমার? ওর কিন্তু দাঁত উঠছে। হ্যাঁ দেখেন, আবু সাইদ। বাহ, আমাদের দেখে হাসতেছে। তো উনার পরিবারে কিন্তু অনেক সদস্য, তারপরেও অনেক সুখী একটা পরিবার। তো এখানে ছাগলও চলে আসছে, গরু আছে, ওখানে হচ্ছে আরো একটা মেয়ে আছে আজিজুল ভাইয়ের, উনি মাছ করতেছে আর কি। আজিজুল ভাইয়ের বাসায় এরকম মাছ ধুচ্ছে, এটা হচ্ছে মেবি কি মাছ? পুঁটি মাছ, আচ্ছা আইখোর বলা হয়। এবং এই টিউবওয়েলের পানিতে কিন্তু, আর এখানে দেখেন ছোট ছোট বাচ্চা আসছে সব আমাকে দেখার জন্য। কি নাম তোমার? আব্দুর রহমান। আব্দুর রহমান। ও কি কিউট সব। তো যাই হোক, আমি জাস্ট তাদের জীবন দেখতেছি আর অবাক হচ্ছি যে আমাদের ওই অঞ্চলেও মা বোনেরা ঠিক এইভাবেই মাছ ধয়। এখন আমি তো শহরে থাকি, বাইরে থাকি, গ্রামেও থাকি না, যখন বাংলাদেশে আসি পরিবারকেও সময় দেওয়া হয় না, এই যে বাংলাদেশে বের হয়ে যাই। তো আমার জীবন হচ্ছে এরকমই ভাই। আমি দীর্ঘ 3 মাস ছিলাম সৌদি আরবে, এরপরে বাংলাদেশে এসে মাত্র 1 সপ্তাহ বাবা মা বা পরিবারের সাথে কাটাইছি, এরপরে চলে আসছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু মাছ করতেছে। আর এখানে হচ্ছে একটা মাছান আছে, দেখেন মাছানটা এত সুন্দর যে দুপুরবেলায় বা বিকালে এখানে বসেই ছায়া নাই। ছোট্ট একটা বাঁশঝাড় আজিজুল ভাইয়ের, এখানে 2টা ছাগল আছে আর গরু আছে, এই যে পোয়াল, এবং ঘাস কেটেও আনছে যে গরু ছাগলের জন্য। এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে মোবাইল নেটওয়ার্কিং। এই যে আমরা আসছি, এরপর দেখছি মোবাইলে কোনো নেটওয়ার্ক নাই। তো এখানে যদি একটা সেরকম ব্যবস্থা করা হয়তো, তাহলে এই অঞ্চলে টোটাল কত মানুষ বসবাস করে ভাই? এখানে মোটামুটি আপনার এখন বর্তমান 12, মানে 3300 লোক আছে। 3300? 3300। তার মানে ভাবেন, ভোটার আছে আপনার 1100। ভোটার আছে এই চরখানপুরে হ্যাঁ, 9 নম্বর। আপনার 1100, যেটা 9 নম্বর ওয়ার্ড না? জি জি। এবং মানুষ আছে হচ্ছে 3300। তো এই 3300 মানুষ নেটওয়ার্কের বাহিরে, তাদেরকে নেটওয়ার্কের জন্য যেতে হয় ওই নদীর পাশে। অথচ এনারা কিন্তু রাজশাহীর অংশ। রাজশাহী বললো 9 নম্বর ওয়ার্ড, মানে 9 নম্বর ওয়ার্ড, মানে আমাদের এটা রাজশাহীর আন্ডারে যে। হ্যাঁ, সিটির ভিতরে রাজশাহীতে 31টা ওয়ার্ড আছে।
তার মধ্যে 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হচ্ছে আজিজুল ভাইরা, এবং তারা কিন্তু ভোট দেয় ওখানে গিয়ে। তাহলে এই যে এখানের বিশাল একটা ভোট কিন্তু পাচ্ছে, তো সেখান থেকে উচিত এখানে কিছু কিছু জিনিস ডেভেলপ করা, বিশেষ করে নেটওয়ার্ক। এটা না হলে কি হয়, তারা হচ্ছে আমাদের এখানে এখন দুইটা জিনিস মানে আপনার খুব মানে ঝুঁকির ভিতর আছে। একটা হচ্ছে আপনার হাই স্কুল, আর একটা হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্ক মানে খুব মানে প্রবলেম। মানে আমাদের এখানে মানে যদি আপনার নেটওয়ার্ক যদি আপনার নিতে যেতে হয়, আপনার বাইরে ফাঁকার ভিতরে যাওয়া লাগবে, সে নদীর পারে। তাহলে এখানে একটা বাড়ি ঘর থুয়ে বর্ডার এলাকার ভিতরে বাড়ি ঘর থুয়ে ওখানে যাওয়াটা একটা অসম্ভব। তাহলে আমার এখানে একটা নেটওয়ার্ক দরকার, মানে একটা টাওয়ারের দরকার, আর হাই স্কুল, আর একটা হাই স্কুলের মানে পড়াশোনার জন্য সব। মানে আমার এই বিটিটাকে আমাকে পড়ায় আমাকে পাঠাতে হয় রাজশাহীতে, মানে ওই যে তালাইমারি প্রথম আলো। ওরে বাবা, অনেক দূর পাঠাই যাবে। তাহলে প্রতিদিন গেলে আমার মেজালটা পাচ্ছেন 300 টাকা খরচ। 300? তাহলে চিন্তা করেন, তা পার ডে ইনকামই তো 300 হয় না। তাহলে বলে নয়, তাহলে কীভাবে তাহলে আমরা চলি? এইখানে ধরেন যে আমাদের এখানে একটা হাই স্কুল হয় ভাই, তাহলে এইখানে একটা ধরেন যে আমাদের এখানে নদী পার হইতে গেলে বাইচান একটা ঝড় উঠে গেলো, নদী মানে পুরা নদী, তখন হয়তো নৌকাটা হয়তো গায়েব হয়ে যেতে পারে। কি ঝড় এলে আপনার নদীটা শুকিয়ে গেল, কেবার গোটাতে জঙ্গল, জন মেয়ে ছেলে ফেলে আসতে গেলে কী নাতিজা হবে বলেন? একটা ঝড় তুফান উঠে পড়লো, কার মনে কী আছে বলার আছে? এখানে যে আমার একটা হাই স্কুল হয়, কি এখানে আমার একটা টাওয়ার হলে মানে খুব ভালো হয় আমাদের। নদীর বুকে জেগে ওঠা সীমান্তবর্তী চরখানপুরের মানুষেরা কত স্বপ্ন, কত আশা, কত সংগ্রাম করে টিকে আছে এই চরে। যাদের একটাই ইচ্ছা, চরখানপুরে একটা হাই স্কুল হবে, যেখানে পড়াশোনা করবে এই চরের ছেলেমেয়েরা। আসলে দূর থেকে চরকে যতটা শান্ত ও সুন্দর মনে হয়, কাছ থেকে দেখলে বোঝা যায় এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা। এখানকার মানুষের প্রতিটি দিন শুরু হয় সংগ্রামের মধ্য দিয়ে। ভোরের প্রথম আলো ফুটতেই নেমে পড়েন কাজে, কেউ কৃষিকাজে, কেউ গরু মহিষ চড়াতে, আবার কেউ নদীতে মাছ ধরতে। এখানকার পুরুষেরা যেমন পরিশ্রম করেন, তেমনি বাড়ির মেয়েরাও সংসারের কাজের পাশাপাশি গরু মহিষ জমিতে বিশেষ ভূমিকা রাখেন। এখানকার সব বাড়িগুলো টিনের। নদী ভাঙনে বাড়ি বিলীন হলে খুব সহজেই তারা আবার টিনের বাড়ি করতে পারে। আমাদের আজিজুল ভাইয়ের বাড়িও 4 থেকে 5 বার নদীর পানিতে বিলীন হয়ে গেছে। এমন হাজার হাজার পরিবারের স্বপ্ন, বাড়ি, কৃষি জমি নদীর পানিতে বিলীন হয়ে যায়। তারপরও তারা নতুন করে জীবন শুরু করে। এটাই তাদের সংগ্রামী জীবন। এখানে নেই কোনো উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। অসুস্থ হলে অনেক সময় নদী পার হয়ে দূরের হাসপাতালে যেতে হয়, আর বর্ষাকালে সেই যাত্রা হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। কুলসুমের পিছে পিছেই যাচ্ছে আমরা বাসার ভিতরে। এটা হচ্ছে বারান্দা করছে আজিজুল ভাই, আর টিনের ঘর। এখানে হচ্ছে আপনার রান্না করে হয়, যে রান্নাগুলো করে আজিজুল ভাইরা সব এখানেই। এটা হচ্ছে আর একটা বাড়ি, এইখানে হচ্ছে আজিজুল ভাই এখানে থাকে। বাহ, কি সুন্দর! না জোর করে যে না খেয়ে যাইতে হবে, চলে যাইতাম এই গ্রামটা ঘুরে। তো ভাই বলছে যে না, আপনাদের জন্য। সকালবেলায় উঠে মাছ ধরতে দেখেছি আমি। ভাষাটা শুনছেন যে পাগল হয়েছেন? আমি হাত ধুই, পাখাটা চলতেছে দেখছেন। এটা কিন্তু অনেক স্পিডে চলতেছে, বাট ক্যামেরায় দেখায় খুব স্লো। এখানে ধান আছে, তো এই সব লাইটও জ্বলে না। এটা কিন্তু সব সৌর বিদ্যুতে, মানে আপনার যে সোলার প্যানেল আছে, যে সূর্যের আলো থেকে। তো জাস্ট মাছটা আমি দেখাই, যে এই মাছটা হচ্ছে আমাদের জন্য কেনা হয়েছিল, এবং এটা কিন্তু খুবই সুস্বাদু হবে। টাটকা মাছ আমাদের চোখের সামনে কিন্তু রান্না করলো সব কিছু। এখনই নদীতে মারিলে এখনই সকালে। আপনিও নদীতে মাছ ধরেন? আমি ধরি, কিন্তু আমি সময় পাইনি ভাই। সময় পান না, বেশি ভাত খাইতে পারি না, যার কারণে অল্প নিছি। আর এই যে আলু ভাজি, একদম গ্রামের যে খাবারটা, বাহ। দিকে যে মাটির ঘরে থাকতাম, আসলে আমাদের অঞ্চলে কি হয়েছে, একসময় মাটির ঘর ছিল, এরপরে আসলো হচ্ছে আপনার ইটের ঘর, এরপরে আসলো ছাদের ঘর, মানে এইভাবেই চেঞ্জ হয়েছে। আর এগুলো তো শহর, এখানে নদী ভাঙনের জন্য তারা এই টিনের ঘরই বানায়। যদি ভেঙে যায় আবার দেখা যাচ্ছে খুব সহজেই বানাইতে পারে। তাহলে আজিজুল ভাইয়ের কয়টা ঘর ভাঙছে এরকম নদী ভাঙনের জন্য? 5 বার ভেঙে। 5 বার? 6 বার? তাহলে 6 বার স্থানান্তর হয়েছেন বিভিন্ন জায়গায়। কিছু থাকে না? না, আমার নিজস্ব ভিটে ছিল ভাই। এটা হলো পরের মাটিতে, আদি মাটিতে থাকি। মানে এটা মানে কর দিয়ে থাকতে হয়।
কর না। আর কর দেন মানে বছরে কয় টাকা দেওয়া লাগে? 6,000। মানে এই জমি আপনাদের না? না, সুমন ভাইয়া না একটা জমি কিনে দিছিল? ওই টাকাটা দিয়ে মাটি কিনেছি, শহরে 1 কাঠা কিনে নিয়েছি। শহরে মানে রাজশাহী? রাজশাহীতে 1 কাঠা? তো ওখানে তো বাড়ি হবে। বাড়ি হবে ভাই, কিন্তু এখনো তো যাওয়া যাবে না, ওখানে গেলে তার আমার কাজটা তো হবে না। আচ্ছা, এখানে জমি জায়গার ওইখানে জমি জায়গা আছে, আবার তার মধ্যে বাহিরকে সব ছেলে পিলে গেলা যা আছে সব ছাত্র মাত্র মা বহিন বিটি মাটি সব তো দূরে আসে, মেয়ে ছেলে পিলেও আসে আমার। তাহলে একসময় কি শহরে বসবাস করবেন? করবো, এখন ভাগ্যে থাকলে হয়ে গেল, না থাকলে জমি তো আছে, বাহ। তাহলে তো তখন এই চরকে অনেক মিস করতে হবে, তাই না? জ্বর হলো আমার জন্ম ওইখানে। না, তা তো ঠিক। তো আসলে আমাদের যে প্রিয় সবার সুমন ভাইয়া কিন্তু আজিজুল ভাইকে 1 কাঠা জমিও কিনে দিছে শহরে। তো হয়তো ইন ফিউচারে এখানে যদি আবার ভেঙে যায় তাহলে শহরে হয়তো বসবাস করবে, কিন্তু এই মানুষগুলোর জন্মই চরে, তো নিজের জায়গা ভিটি জমি রেখে এটাও কিন্তু অনেক কঠিন একটা কাজ। তো আজিজুল ভাই কেমনে খাচ্ছে দেখেন, এই কেমনে বসে খাচ্ছে, এইভাবেই খান নাকি? দেখি তো আমি একটু বসে এইভাবে এইভাবে হ্যাঁ, এইভাবে খাওয়া সুন্নত? আচ্ছা, এইভাবে খাওয়া নাকি সুন্নত? আজিজুল ভাই কিন্তু এইভাবেই খাচ্ছে, বাহ। কিন্তু আমি তো পারতেছি না। মানে অভ্যাস, যার যেমন অভ্যাস। তো এই যে মাছটা ভাই কে রাঁধছে? ভাবি রাঁধছে, অনেক টেস্ট হয়েছে, অনেক। জাস্ট মাছটা এরকম মাছ আমি অনেক বছর পরে খেলাম। মাটির চুলায় রান্না, কাঠে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি এবং অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি এই চরখানপুরে আসবো, আজিজুল ভাইয়ের সাথে দেখা করব। তো একবার সালাউদ্দিন ভাইকে ফোন দিয়েছিলাম যে ভাইয়া চরখানপুরে যাবো, তো বলছে ফিস যাও আজিজুল ভাইয়ের সাথে দেখা হবে। এরপরে ভাইয়াকে আর ফোন দিই নাই, তো কালকে ফোন দেওয়া হয়েছে এনায়েত মুন্সি ভাইয়াকে। পরে এনায়েত মুন্সি ভাইয়া আজিজুল ভাইকে ফোন দিয়ে আছে কিনা বা ব্যস্ত। তো যাক, ধন্যবাদ এনায়েত মুন্সি ভাইয়াকে। তো এই যে এটা হচ্ছে সেই ডাল, চরের কলাই ডাল না? আর এই ডালটা কিন্তু অনেক প্রিয়। সালাউদ্দিন ভাইও যখন আসতো এই ডালটা দিয়ে বেশি খাওয়া দাওয়া করতো, চুমুক দিয়ে খাইতো না? কিন্তু এই খারা ডাল খাইলে ভাই হ্যাঁ, একটা জিনিস হবে, সেটা ইটালি বোম তৈরি হবে। ইটালি বোম মানে? আপনার ভিতরে ইটালি বোম তৈরি হবে, 10 মিনিট পর 20 মিনিট পর ঢাই আচ্ছা, ঢাইকের বোম মারবে, ইরাকি বোম ভিতরে একবার ক্লিয়ার করে দিবে। এইগুলো কি এখানেই হয় চরে কালাই ডাল? হ্যাঁ, যে নদীর পাড়ে এখন বর্ষা তো ঢুকে যাবে, তখন ওই কালার বর্ষা নামে যাবে, তখন আর হচ্ছে এই চাউলগুলো কি 28? আচ্ছা, এটা হচ্ছে 28 চাল। আর আপু হচ্ছে তাহলে আজিজুল ভাইয়ের বড় মেয়ে? আপুর হচ্ছে 3 ছেলে না? 3 ছেলে 1 মেয়ে, একজন হচ্ছে হাফেজ। তো রাজশাহীতে থাকে, পরিবার কিন্তু অনেক বড়, অনেক। এক বাড়ি দিয়ে দেখেন গা, ওই শাক তো শাক, ওই ঘাস তো ঘাসই। আল্লাহ নিশাল্লাহ আমার বাড়িতে মাছ আল্লাহ খাওয়াই। আল্লাহ ভালো রাখছে। এমন শুক্রবারে এমন কোনো দিন নাই যে 10টা-15টা লোক আমার বাড়িতে না হয়, এই ভাগে চলে যায়। মানে বাইরে থেকে আসে কি মানুষ? হ্যাঁ, এই যে ফেসবুকে দেখতে চলে এসছে, আজিজুল ভাইয়ের বাড়িতে বেড়ে আসি। থানা দারোগা তাও চলে এসছে, আর্মির লোক তাও চলে এসছে। একটু তো প্রবলেম হয় আপনাদের, কি হে, এই যে মানুষ আসে। আরো ভালো লাগে, কপাল যদি ভালো থাকে তাহলে মানুষ দেখতে পাওয়া যায়, তাই না? আর কপাল যদি আপনার এই কপালটুক দেখতে হবে, এই কপালটুক ভাবতে হবে। এই কপালে যদি আপনি মানুষ যদি না পান, পৃথিবীতে আর কিছু নেই। এই যে ভালোবাসা এত দূর দূরান্ত থেকে আসে, এটা কিন্তু টাকা পয়সা থাকলেও পায় না মানুষে। ভাই তাহলে আমি ওইটাই ভাবি যে মানুষের টাকা পয়সা কি হবে, টাকা পয়সার মানুষের প্রশ্ন নাই, প্রশ্ন হয়েছে মানুষের আন্তরিক ভালোবাসা, এটাই হয়েছে মানুষ। এখানে কুলসুম বসে আছে, আরো ছোট ছোট বাচ্চা আছে। এবং কুলসুম কোন ক্লাসে পড়তেছো? 5-এ না? ও কিন্তু অনেক কিউট এবং অনেক পরিশ্রমী। আমি যখন আসলাম দেখলাম যে এখানে অনেক কাজকর্ম করতেছে। এবং আজিজুল ভাই সব থেকে আদরের মেয়ে নাকি? এটাই ছোট, তাই না? তো ও তুমি হচ্ছে এটা না, ও এই যে তুমি হচ্ছে এটা নিবা, একটা জামা কিনবা, 1000 টাকা হবে না? হবে। আর ভালো করে পড়াশোনা করবো, যদি তুমি ভালো রেজাল্ট করো তোমাকে একটা সাইকেল কিনে দিব। এবার কত হয়েছে রুল? কত?
হয়েছে। 3? আচ্ছা যদি 1 হইতে পারে তোমাকে সাইকেল কিনে দিব, যাও। আমি ফ্রিতে ছিলাম এক। ফ্রিতে 1 ছিল, এখন 3। আচ্ছা যদি 1 হয়, আমি এবার যদি যখন আসবো নেক্সট একটা সাইকেল কিনে দিব, হ্যাঁ? আপনার এই পাশে গেলে ওই কি হাসাই দিছে নাকি? দেখেন কুলসুমের রুল কিন্তু এই চরে 3, ওর 1 হলে আমি নেক্সটে যখন আসবো একটা সাইকেল কিনে দিব, ঠিক আছে? তো যাক, আমরা হচ্ছে এখন উঠবো। ভাবি থাকেন, দোয়া করবেন। আসলে আমি এর আগেও রাজশাহী শহরে আসছি অনেক আগে, আমি তারপরে কখনো আসি নাই। তো এইবার আসছি শুধু যে আজিজুল ভাইয়ের সাথে দেখা করবো একটু, আর চরটা ঘুরবো। তো আজিজুল ভাই উনি আমাদের গ্রামটা ঘুরে দেখাচ্ছে। ওনার বাসার পিছনেই হচ্ছে একটা কদম গাছ, এখানে হচ্ছে বাবুই পাখি বাসা করছে, আর এইটা হচ্ছে বাসার পিছন সাইড। এই মেয়েগুলো বেশি যদি ধরেন না। হ্যাঁ সমস্যা নাই। আপনার এই বাবুই পাখি কি সবসময় ডাকে এখানে, না? হ্যাঁ, সবসময় ডাকে। হ্যাঁ, আর আরও একটা কথা বলি, এই গ্রামে অনেক মানুষ এসে কি করে হচ্ছে, এখানে তো ধরেন গোসলখানা বা টিউবওয়েলগুলো কি হয় ঘেরা না, উপরে ছাদ নাই, তো অনেকে ড্রোন উড়াই, ওদের প্রাইভেসিগুলো দেখা যাচ্ছে ভিডিও করে, যেটা খুবই খারাপ একটা জিনিস। এবং বিশেষ করে মেয়েরা থাকে যারা ভিডিও পছন্দ করে না, তাদের ভিডিওগুলো করে পারমিশন ছাড়া। তো এই জিনিসগুলো করলে প্রবলেম হয় আজিজুল ভাইয়ের, ওনাকে অনেক মানুষেরা হ্যারেজ করে বা একটু সমস্যা করে। তো এই জিনিসটা করা যাবে না। এইখানে ছোট্ট ছোট্ট কমলমতি শিশুরা এখানে পড়াশোনা করতেছে, যে কি আচ্ছা সাহাবিগণ কিসের মাপ কাঠি ছিলেন। তো দেখেন ছোট ছোট বাচ্চা কি সুন্দর পর্দা করে আসছেন এবং তারা লিখতেছেন, আর আমাদের হুজুর সাহেব তাদেরকে পড়াচ্ছেন। কেমন আছেন আপনি? আমার এই জিনিসটা খুব ভালো লাগলো যে শহরের ভিতরে এই ছোট ছোট বাচ্চাদের আপনি শিক্ষা দিচ্ছেন। কত বছর ধরে? আমি 3 বছর হলো এখানে। 3 বছর? মানে আপনি এটা ক্লাস নার্সারি থেকে শুরু করছে। নার্সারি থেকে? আচ্ছা, তো উনি হচ্ছে ঠিক এইরকম ছোট্ট একটা বোর্ডে লিখতেছেন। আর আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো সবাই? ভালো আছো না? বাহ, তোমাদের গ্রাম ঘুরতে আসলাম, অনেক সুন্দর। পড়াশোনা করে অনেক বড় হইতে হবে, এই গ্রামের কি করতে হবে, উজ্জ্বল করতে হবে মুখ। তুমি বড়ই কি হবা? এটা আমার লাতি। ও আপনার নাতি? আচ্ছা আমাদের হচ্ছে আজিজুল ভাইয়ের নাতি এখানে পড়তেছে। বাহ, সবাই বড় হবা, দোয়া করি আল্লাহ তোমাদের ভালো জায়গায় নিয়ে যাক। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। পড়াশোনা করো ভালোভাবে, হ্যাঁ? ক্লাসরুম আরো আছে, ওদের ক্লাসরুম আছে না? ভালো তো, এই যে একটা সুন্দর আবহাওয়ার ভিতরে ওরা পড়তেছে। ফ্যান নাই তো আমাদের মসজিদে, এই জন্য ফ্যান নাই কেন? হবে মানে ধরেন যে কি গরিব জায়গা না, বুঝতে পারছেন না? একটা ফ্যানের দাম কত? মানে ফ্যান শুধু হলে হবে না, সেটা সৌর বিদ্যুৎ সহ লাগবে। আচ্ছা, সৌর বিদ্যুৎ। তো দেখেন যে তারা পড়াশোনা করতেছে, ফ্যানও হবে না, সৌর বিদ্যুৎও লাগবে। এখানে কেন সৌর বিদ্যুৎ নাই? একটা আছে আমাদের কভার হয় না, 70 জন ছাত্র আছে স্টুডেন্ট। 70 জন? আচ্ছা, তো এখন একটা ফ্যান হলে হবে? একটা ফ্যান হলে হবে, বাকিটা আমরা সোলার ব্যবস্থা। একটা ফ্যানের দাম কত? সৌর বিদ্যুতের ফ্যানের দাম একটু বেশি, 5,000 4,500 এরকম। এখন আমি তাহলে টাকা দিব কিতে আপনাকে? কাকে দিব টাকা যদি একটা ফ্যানের টাকা দিই? আজিজ মামাকে দিলে হবে। আজিজুল কি আপনার বিকাশ আছে? একটা ফ্যান কেনার টাকা দেবো 4,500 টাকা। তো এই যে আমি হচ্ছে এই গ্রামে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য দিয়ে গেলাম। হুজুর এখানে গুনে নেন কত আছে। আমি চাই যে এই গ্রাম ভালো হোক, আস্তে আস্তে মানুষ আসুক, এবং সরকারিভাবেও এখানে হাই স্কুল নাকি নাই, হাই স্কুল নাই, হাই স্কুল হোক। যত টাওয়ারের সমস্যা আমাদের এখানে ধানের মেল। হ্যাঁ, ওটা ভিডিও করলেন, ধানের মেল। আচ্ছা, এটা ধানের মেল। তো দেখেন যে এই চরখানপুরের ধানের মিল, মানে এখানেই সব মানুষজন আসে। আর এখানে ভেড়া বাড়িগুলো দেখুন সব কিন্তু টিন সেটের। তো আমি জাস্ট একটু মিলটা দেখাই, ধানের মিল, এরকম উপরে টিন। বাহ, দেখি এই যে চাউল দেখেন, আর এটা হচ্ছে গুঁড়া। আবার দিবে না? 2 বার দিতে হয়? আচ্ছা, তো ছোটবেলায় এইভাবে মিলে যে কত ধান ভাঙছি, এবং বাসায় থেকে পালাই বেড়াতাম যে ধান ভাঙবো না বলে, এত কষ্ট লাগতো। তো এখানে দেখেন এই যে ধানগুলো পড়তেছে, আর এই পাশে হচ্ছে মেশিন, আর এটা হচ্ছে গুঁড়া, মানে আপনার গরুতে খায় এই গুঁড়াগুলো। বানাইলে এখন হয়েছে হাতে। কেন? সব হচ্ছে মেশিনে? সব মেশিনে। আচ্ছা, এখানে হচ্ছে ধান শুকানো হচ্ছে সব। আর ভাই প্রতিটা বাড়ির টিনের কেন?
আমাদের এখানে তিনবার বাড়ি ভাই। আমাদের দেওয়ালে বাড়ি যেটা ছিল সেটা মানে ওই যে নদীর, এই নদী নাই, নদীর ওপারে। ওই পারে? হ্যাঁ, ওটা ছিল আমাদের পুরাতন গ্রাম। ওটা হ্যাঁ। ছিল আপনার তখন দেওয়ালে বাড়ি ছিল আগে। হুম। এখন ওইটা ভাঙতে এইসব বাড়ি গেলা 4বার, কেউ 4বার ভেঙেছে, কেউ 5বার ভেঙেছে। এগুলো হ্যাঁ, ভাঙার পর সব দেওয়ালে বাড়ি সব নিলাম হয়ে গেছে। এখন পরে এটা অবশিষ্ট আছে। মানে এটা এদালিঙ্গা হলো বাড়ি, এইসব বাসা গেলা। কত বছর হয়েছে এটা হওয়া? মোটামুটি বছর 4 হলো। তাহলে আপনারা এই চরে কত বছর ধরে? আমার জন্মগত থেকে আমি চরে 50 বছর। ওই 50-55। আচ্ছা, তো তারা হচ্ছে অনেক বাড়িঘর ভাঙতে ভাঙতে এই চরে এসে অবশিষ্ট মানে এখন আছে। তো আজিজুল ভাই বলছে ওনার জন্ম থেকেই নাকি এই চরে বড় হচ্ছে। তো চরের জীবন এরকমই, কখনো নদী ভাঙনে তাদের বাড়িঘর বিলীন হয়ে যায়, আবার নতুন একটা চরে ঠাঁই হয়। তো এইভাবেই তাদের জীবন। এইদিকেই ভারত, তাই না? এই যে এই রাস্তার মাথা থেকে ওটা ভারত। এইখানেই শেষ এই চর, চরখানপুর। আমি ইন্ডিয়াতে? এখন আপনি ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে ভাই, ওয়েলকাম ইন্ডিয়া। পাসপোর্ট ভিসা ছাড়াই। এখানে পিলার। ও এই যে প্লার, ওই যে পিলার দেখা ওই যে দেখা যায় প্লার। এখান থেকে এভাবে মুখ হবে বাটা। আচ্ছা, এইদিকে একদম আমাদের বাংলাদেশ। এখান থেকে এই নিচে নেমে যাবে। ঝোপগুলা দেখতেছেন? হ্যাঁ নিচে থেকে দেখেন কালো একটা ঝোপ দেখাইছে। হ্যাঁ। ওইটা হচ্ছে ওখান থেকে বর্ডার আবার মুখ যাবে, ওই গাছের ভিতর দিয়ে চলে যাবে। আর এই যেখানে টাওয়ার দেখতেছেন, হ্যাঁ, ওই টাওয়ার আমার বাংলাদেশ। ওইটা আর আবার বাংলাদেশ? হ্যাঁ, ওখান থেকে একেবারে এই পর্যন্ত আছে বাংলাদেশ। আচ্ছা, ওইটা হচ্ছে চরমাহাল। মানে সীমান্তটা এরকম হয়েছে, এই পাশ দিয়ে এগুলো ইন্ডিয়া, ওই পাশ দিয়ে আবার ইন্ডিয়ার সীমানা ঘুরে গেছে। তো ওইদিকে আবার বাংলাদেশের একটা গ্রাম আছে। ভারতের বিএসএফ ওই বর্ডারে, মানে আমি আমার ভুঁই মারছি, পাটার ভূমি। তখন ওইটা বলছে এই ধাসে আইগা না দাদা। তখন বলছে না দাদা, আপনার কাছে যাওয়া যাবে না। তখন ওরাই আগে আসলো, ওরা আছে ইন্ডিয়ার ভিতরে, আমি এসে বাংলাদেশের ভিতরে। তখন বলছে যে আপনি আইজুল ভাই না? না তো হ্যাঁ দাদা আমি আইজুল ভাই। বিএসএফ চেনে কিভাবে? ওই যে ফেসবুকে দেখছে। তারপর বলছে এটা বদি না? না তো হ্যাঁ। এটা কুলসন না? না তো হ্যাঁ। তো বলছে খুব ভালো লাগলো দাদা আপনাকে দেখে, আমি যে ড্রোনে দেখছি আর এই যে আপনাকে দেখে নিল। তো ভাই দেখেন, আমার আজিজুল ভাইকে ইন্ডিয়ান বিএসএফ পর্যন্ত চেনে যে এটা আজিজুল ভাই। তো এটাই ভাই ভালোবাসা। চরখানপুরের আম, কি সুন্দর আম ধরছে এই গাছে। ও এটা পাকা? এই যে এখানে একটা পাকা। এইখানে দেখেন সব কিন্তু পড়ে আছে। কি সুন্দর আম ধরছে। এবং এই আমগুলো কি মিষ্টি কাকি? আপনার গাছের আম? কত কেজি? 20 টাকা? ভাই 20 টাকা কেজি? 1 কেজি নেন না? 1 কেজি কি করবো? 2 কেজি নেন, আমরা এখান থেকে খাবো। তো 2 কেজি নিলে পারো, ওই ওখানে 2 এটা পাকা না? 2 কেজি হ্যাঁ, আমরা এসে আসছি অনেক দূর থেকে। বাড়িতে খাই নেবে। 10 কেজি দাম কত? তাহলে আজিজুল ভাইকে দেন, আমি টাকা দিচ্ছি। 10 কেজি দেন। তো দেখেন যে প্রতিটা বাড়িতে এরকম গরু পোষা হয়, এই জিনিসটা আমার ভালো লাগছে। এটা কি কাকের গরু? কয়টা গরু আছে আপনার? হ্যাঁ, 20টা গরু? আপনি তো বড় লোক। কাকের 20টা গরু আছে মানে বড় লোক। এই এক একটা গরু দেখেন যে কত সুন্দর, এবং এরা কিন্তু চড়াই করে। আর প্রতিটা গ্রামে আম গাছ আছে, লিচু গাছ আছে। তো এত সুন্দর এই চরখানপুর। দেখেন কত ধরে আছে। ওই গাছটা যদি আমি একটু দেখাই, যে মানুষেরা পিওর খাবারগুলো কিন্তু খায়। আম দেখেন যে একটা গাছে মহান আল্লাহ তাআলা এত আম দিছে, এবং এটা হচ্ছে আমরুপালি আম, যে কোনো সময় ডালটাই ভেঙে যাইতে পারে। আর এই পাশে হচ্ছে আপনার পোয়াল, মানে এই যে গরুগুলোকে খাওয়ানো হয়। এই পাশে লেবু গাছ আছে, এইদিকে আবার বাদাম গাছ আছে। এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় বাদাম বলি। এই যে দেখেন অনেক বাদাম ধরছে। এটা হচ্ছে ছাগলের ঘর, আর এখানে সব ছাগল থাকে। আর গরুর যে গোবর, ওইটা দিয়ে কিন্তু এই নোনদাগুলো বানানো হয়, আমরা আঞ্চলিক ভাষায় বলি নোনদা। আর এগুলোতে আপনার হচ্ছে কবিতর থাকে। কি সুন্দর বাড়ি, টিনের হলেও এই বাড়িগুলো কিন্তু দেখতে চমৎকার। ও অনেক আম তো, কিন্তু গাছে আমি চাচ্ছিলাম গাছের আম দিতে। আচ্ছা, এটা 2 কেজি? বাহ, এই ব্যাগটা কি আজিজুল ভাইকে দিবেন? তো 2 কেজি আম হয়েছে। আমরা বাসায় যে 1-2টা খাবো। কোনটা কোনটা? আজিজুল ভাই আপনারই বেটা? ও আচ্ছা, বোনের বেটা আপনার বেটা কি তো?
তো মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে, ভালো আর ইনার জন্য আপনাদের গ্রাম আজ সারা পৃথিবীতে পরিচিত, চরখানপুর। কিন্তু আমগুলো হচ্ছে হিমসাগর না, অন্য জাতের। বাগান ভাই সাকিব ভাই, এই গ্রাম কেমন লাগতেছে আপনার? অসাধারণ বা অসাধারণ। আপনি গাছ থেকে আম পাচ্ছেন, সবজি কেনা লাগতেছে না, মাছ কেনা লাগতেছে না, মুরগির মাংস কেনা লাগতেছে না, খাসি মাংস, সব কিছু আপনি ফ্রেশ পাচ্ছেন একদম গ্রামে। তাহলে ভাবেন, জীবন অন্যরকম। আর তাদের বাড়ি ঘরগুলো ঠিক এমন মাটির আর হচ্ছে টিনের। এখানে হচ্ছে ধান রাখছে, এটা চুলা, এটা দিয়ে ওনারা মাছ ধরে। এই যে এটা কি দিয়ে কিন্তু মাছ ধরে, সবই এরকম। আরো নয় একটা বেগ দিবাটা আর তোমার বিটি দিতে আসে না, কোন বেটি নাই বুড়ি বুড়ি চলো। যদি আসে যদি কোনো ইয়ে করবেন টাকা যে যা আম চাইলে দিয়ে দিব। আচ্ছা, আমাদের জন্য আম লবণ দিছো? আনছে, দেখেন যে এই একটু লবণ দিছো? লবণ লাগবে না তো? লবণ লাগবে। লবণ দিলে একটু ভালো লাগবে যে। ও ভাই, আমগুলো দেখেন জাস্ট, যে এরকম টাটকা আম। এবং সত্য বলতে আমার ভাগ্য এতই খারাপ যে এই আমের সময়ও আমি বাসায় নেই, আম এখনও খাই নাই। তো এই যে বিভিন্ন এলাকায় যাই, হয়তো একটা দুইটা করে খাই। নিজের আম গাছ আছে, আম বাগান আছে, লিচু বাগান আছে ভাই, তাও আমাদের কপালে জোটে না। এই হচ্ছে আমাদের কপাল। শক্ত আমটা বেশি পছন্দ করি। তো এই মাত্র যেই গাছ থেকে আম কিনলাম ওই আমটাই। টানান তো পাখান টানেন, পাখান টানেন, পাখান টানেন, আর মাছ খাবার দিয়ে দেবে। অনেক মিষ্টি। এই দেখেন, এবার মাছের অবস্থা হবে না, এখন যেটুকু খাবেন সেটুকু কাজে। সবাইকে বিদায় দিয়ে দিলাম। এই যে এখানে ছোট ছোট বাচ্চা, কুলসুম সবাই আছে, আজিজুল ভাইয়ের বড় মেয়েরাও আছে। আর এটাই হচ্ছে তাদের বাড়ি। এখানে হচ্ছে আপনার 28 ধান। তো এবারে সবাই কঠোর পরিশ্রম করে, এই ছোট্ট ঘরগুলোতেই কিন্তু তারা থাকে। ভাবি চলে গেলাম, আল্লাহ হাফেজ। আপু সবাই আল্লাহ হাফেজ। হ্যাঁ টাটা, আসবো ইনশাল্লাহ, দোয়া করবেন। তো তাদের গেট হচ্ছে এইটাই। আর হ্যাঁ ভাবি আসবো। আর ঠিক এইটা হচ্ছে মানে অনেক বাইরে থেকে গেস্ট আসলে তখন এই জায়গাটা করা হয়েছে, যে বাসায় যেহেতু অনেক মেয়ে আছে। আপু আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এখানে একটা গরু আছে। তো সব কিছু মিলে এত বড় একটা পরিবার, কিন্তু তারপরেও তারা অনেক সুখী। আসসালামু আলাইকুম। আপনি হচ্ছে স্কুলে টিচার? স্কুলে আসছি আমি ডেপুটেশনের 6 মাসের, এই তো এই মাসে। তো যাক, ও একটা জিনিস আমার ভালো লাগছে যে স্কুলের টিচার কুলসুম হচ্ছে অনেক ট্যালেন্ট একটা ছাত্রী। তো স্কুলে যায় নাই দেখা খোঁজ নিতে আসছে যে কেন স্কুল যায় নাই। তো একটা টিচার দেখেন যে কত দায়িত্ব পালন করে। এই যে কুলসুম আসছে। তুমি স্কুলে যাও না, জানতে পারো মাথার ব্রেন ভালো, সব ভালো। কুলসুম আমি প্রশংসা করি কত সুন্দর করে। ভালো তো, লেখাপড়ায় ভালো। আমরা এখন কুলসুমের স্কুলে যাচ্ছি। কুলসুম যে স্কুলে পড়াশোনা করে, তো ঠিক এই দিক দিয়েই হেঁটে যাই। স্কুলটা কিন্তু অনেক সুন্দর। আর আমার সব থেকে ভালো লাগলো যে স্কুলের টিচাররা খোঁজ নিচ্ছে বাসায় বাসায়, যে কে স্কুলে যায় নাই বা তাদের পড়াশোনা করাচ্ছে, এই যে একটা দায়িত্ব। এবং দেখেন এই শহরে তাদের যোগাযোগ ব্যবস্থা সব কিছুই কিন্তু খুব মানে সমস্যা, যেহেতু রাজশাহী থেকে মানুষ আসে বা পড়াশোনা করে, নৌকা পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। এখানে হচ্ছে পানি ব্যবস্থা আছে। এই যে সব ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতেছে দেখেন। আর এখানে পানির ব্যবস্থা। দেখি তুমি কি লিখছো? বাহ, ওর হাতের লেখা দেখেন যে কত সুন্দর। 1 2 করে 50 পর্যন্ত লিখছে। তুমি লিখছো যে কত সুন্দর হাতের লেখা। সুন্দর হয়েছে। সুমায়া নাম? সুন্দর নাম। লিখলে 10 টাকা করে জরিমানা, তাই না? 10 টাকা করে না? টাকাটা কি হবে? আমি আসার সময় সিংড়া কিনে নিয়ে চলে আসবো। তো আমি জাস্ট একটু স্কুলটা দেখাই। এখানে হচ্ছে শহীদ মিনার আছে। এটা হচ্ছে অফিস কক্ষ, খুবই সুন্দর। আর ছোট বাচ্চারা পড়াশোনা করে, এখানে খেলাধুলা করে। সবাই ভালো আছো? জি ভালো আছেন। বাহ। ভালো আছেন? বাহ, সুন্দর কথাবার্তা। কাউকে অপরিচিত হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? সবার কি চরে বাড়ি? হ্যাঁ। বাহ, তোমরা বড় হও, ভালো করে পড়াশোনা করতে হবে, চরের কি মুখ উজ্জ্বল করতে হবে। যে চরখানপুরের স্টুডেন্টরা অনেক ভালো বা পড়াশোনা করে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা আম আছে। ওদের কক্ষগুলো দেখেন, যেহেতু চরে স্কুল ওই রকম বেঞ্চও নাই, বা এখানেই পড়াশোনা করাইতে হয় ওদেরকে। আমার ঘরে বেঞ্চ আছে, এরা শিশু। ও, শিশু এরা? আর আমরা 3। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্লাস 3। বাহ, কি সুন্দর বেঞ্চ। তো
ওদের পড়াশোনার সিস্টেমটা দেখুন, এখানে ক্লাস নেওয়া হয় আর এখানে বসে কিন্তু ওদের বইগুলো দেখেন, বই বের করো দেখি, এই যে এইখানে হচ্ছে বইগুলো রাখা হয়। হ্যাঁ, এই যে ওদের বই দেখেন, আমার বাংলা বই 3য় শ্রেণী, সেই শৈশবে আমরা এই সাবজেক্টগুলো পড়ছি, কবিতা পড়ছি। এই যে 2 বছর পর আমি কি সুন্দর বেঞ্চগুলো কিন্তু দারুণ, যেহেতু স্কুল ছুটির সময় এখন ওরা হয়তো একটু পরে সব বের হয়ে যাবে। যাক, ভালো লাগলো স্যার। আমরা যে কয়েকদিন এই মাসটা আছি আমি। এরপর চলে যাবেন, আপনি চলে গেলে এইভাবে খোঁজ খবর নিবে তো সবাই, কারণ চরের বাচ্চারা তো ধরেন ওই জিনিসটা পায় না, শিক্ষাটা পায় না, কারণ আমাদের ওই অঞ্চলে যেই আধুনিক এখানে কিন্তু নাই। আমি আসি তো অনেক দূর থেকে, আমি তো আসি এখান থেকে প্রায় 40 কিলো প্লাস। 40 কিলোমিটার প্রতিদিন, কি কষ্ট। এই ডেপুটেশনে 6 মাসের জন্য। তো যাক, স্কুলটা দেখেও আমার ভালো লাগলো। তো এখানে একটা হাই স্কুল, এই চরে যদি একটা হাই স্কুল হইতো তাহলে চরের যারা মেয়েরা আছে নদী পার হয়ে হয়তো শহরে যাইতে হইতো না, এই চরেই পড়াশোনা করতে পারতো। এই পাশে হচ্ছে একটা মাদ্রাসা আছে আর এখানেই হচ্ছে স্কুলটা। আসসালামু আলাইকুম, সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? কি নাম তোমার? ফারানা। বাহ, অনেক সুন্দর। এখন কি স্কুলে পড়ো? না। পড়ো না? না, স্কুলে পড়বা? তো আমি এদিক দিয়ে যাচ্ছি, আমাকে বলছে আসসালামু আলাইকুম, আমার নাম কি জানো? এমডি ফিজ। হ্যান্ডশেক, হ্যান্ডশেক, এ টাটা, টাটা দাও। টাটা। বল আল্লাহ হাফেজ। তো ওরা হচ্ছে এখানে খেলা করতেছে এবং আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে সালাম দিচ্ছে। তো ওদের পারিবারিক একটা শিক্ষা দেখেন এই ছোট্ট বয়সে। অন্য জায়গায় হলে কি হবে, যে যাচ্ছি গালি দেবে বা মানে অন্যরকম, কিন্তু ওরা সালাম দিচ্ছে ভাই, আমি অবাক হয়ে গেলাম। চলে গেলাম, হ্যাঁ, টাটা। কি সুন্দর, টাটা। ফাইনালি আমরা আজিজুল ভাইয়ের সেই চরখানপুর থেকে ব্যাক করতেছি রাজশাহী শহরে, এবং আজকে রাজশাহীতেই স্টে করবো, এরপরে কালকে হয়তো চাঁপাইনবাবগঞ্জ বা নওগাঁয় যাইতে পারি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপনারা কমেন্ট করেন নেক্সট ডে কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ নেক্সট আপনার পছন্দের জেলায় আমি আসবো। ওকে, আল্লাহ হাফেজ। তবে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বাই, টাটা।